এরপর আমাদের মূল আজকের যে অনুষ্ঠান অভিভাবক সভা, দুটো পর্ব আছে, একটা অভিভাবক সভা এবং তারপরে রেজাল্ট করা। তো অভিভাবক সভা আজকের প্রথম বক্তা আছে আমাদের রহমানিয়া দিনিয়াত সেন্টারের হাফিজ হাসিবুর রহমান মোল্লা। তার বিষয় বক্তব্য কমিটির দায়িত্ব এবং এই শিক্ষা সংস্কার। এখন বক্তব্য রাখবে হাফিজ হাসিবুর রহমান মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সমস্ত প্রশংসা ও সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজ আমাদের এই রহমানিয়া দিনিয়াত সেন্টারের অনুষ্ঠানে এসে তিনি কিছু কথাবার্তা শোনা ও বলার জন্য তৌফিক দিয়েছে। সেই জন্য আমরা সংক্ষেপে বলি আলহামদুলিল্লাহ। আজ আমার বিষয় হচ্ছে কমিটির দায়িত্ব ও কর্তব্য। যেহেতু বহুদিন আগে থেকে একটা প্রচলিত কথা আছে যে শিক্ষায় জাতির মেরুদণ্ড, মানে যেমন মানুষ মেরুদণ্ডহীন সোজা জামাতে পারে না, সেমনি কোনো জাতি বা কম যদি শিক্ষা না থাকে তাহলে সমাজে ঠিকঠাক সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে না। আমার ভূমিকা বলার আগে, আমার টপিক বলার আগে আমি একটা আমার টপিকের বাইরে ছোট্ট একটি ভূমিকা বলবো, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকের এই দিনিয়াত বা ইসলামিক শিক্ষা ব্যবস্থা কতটা গুরুত্বপূর্ণ বা কতটা জরুরি। সেটি হচ্ছে যে আমরা যদি ইসলামী সমাজ বাস্তবায়ন করতে চাই সমাজে, তাহলে আমাদের কিন্তু ছোট্ট বাচ্চাদের পিছনে বেশি মেহনত করতে হবে। তার কারণ হচ্ছে যে ধরে নিন আপনি 50 বছর বা 60 বছর জীবিত থাকবেন পৃথিবীর মধ্যে, যখন আপনি বড় হয়ে যাবে, 30+ হয়ে যাবে, তখন আপনি বিভিন্ন ব্যস্ততায়, বিভিন্ন কাজ কামে জর্জরিত হয়ে, বিভিন্ন রোগে জর্জরিত হয়ে আপনি সেই সময়টা দিতে পারবেন না। আর যদি এটা 2 ভাগে ভাগ করা যায়, একজন বড় আর একজন ছোট, তাহলে যারা অলরেডি অ্যান্টিভাইরাস মাথার মধ্যে নিয়েছে, সমাজের খারাপ জিনিসগুলো যারা অভ্যাসে পরিণত করেছে, তাদেরকে যদি আপনি, যারা ভাইরাস নিয়েছে তাদেরকে যদি অ্যান্টিভাইরাস মেরে যদি মনে করেন সমাজকে শুধরাবো, তাহলে এটা অনেক টাফ। আর যারা এখনো পর্যন্ত বাচ্চা আছে, যাদের মাথার ভিতরে এখনো ভাইরাস নামক জিনিসটা প্রবেশ করেনি, তাদেরকে যদি আমরা তার আগে তৈরি করে দিই, তাহলে এটা খুব সহজ। তাই জন্য এখান থেকে আমি বলতে চাই যে সমাজে বাচ্চাদের ভিতরে মেহনত করা খুব জরুরি। এবারে আমি আমার বক্তব্যে ফিরে আসি যে বক্তব্য দিনিয়াত কমিটির দায়িত্ব ও কর্তব্য। সবাই খুব খেয়াল করে শুনবেন পয়েন্টগুলো। আমি কিছু পয়েন্ট লিখে নিয়ে এসেছি যে আমাদের কি করতে হবে বা কি করলে আমরা ঠিকঠাক ভাবে চালাতে পারবো। 1 নম্বরে আমি নোট করেছি যে আমাদের
অনেক জায়গায় বিরিয়ানি চলছে, অনেক জায়গায় মহতব চলছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশে কোরআন কম্পিটিশন হয়, কিন্তু তাদের নিয়ত কি এটা হয় যে শিরিক এবং বিদআত মুক্ত সমাজ গড়ে তোলা? হয় না। একমাত্র মানহাজ আর সালাফের মধ্যে যারা থাকে তাদের চেষ্টা, তাদের প্রচেষ্টা হচ্ছে যে শিরিক আর বিদআত মুক্ত সমাজকে তৈরি করা। মানে আমাদের নিয়ত থাকতে হবে যে শিরিক আর বিদআত মুক্ত সমাজ তৈরি করা। যদি আমরা নিয়ত ঠিক করতে পারি তাহলে আমরা আমাদের মিশন, আমাদের টার্গেটে পৌঁছাতে পারবো ঠিকঠাক ভাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে দায়িত্ব, যোগ্যতার সহিত দায়িত্ব ভাগ করে নেওয়া। এখানে যোগ্যতা বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি না যে কেউ গ্র্যাজুয়েশন করে আসুন, এমএ করে আসুন বা বিএড করে এসে আমাদের কর্মীর মধ্যে নাম লেখা, এটা বলতে চাচ্ছি না। এটা বলতে চাচ্ছি সাপোজ আমাদের এক্সাম্পল স্বরূপ বুঝতে পারে যে ধরেন আপনার এলাকায় একজন পয়সাওয়ালা মানুষ আছে, সে আমানতদার, আমরা জানেন তাকে ছিলেন, তাহলে তার কাছে ক্যাশের দায়িত্বটা দেওয়া যেতে পারে। ঠিক সেম আপনাদের এলাকায় যারা কোরআন ভালো পড়ে, যাদের ইসলামিক নলেজ রয়েছে, তাদেরকে আপনি বাচ্চাদের কিভাবে পড়াশোনা করানো হচ্ছে আপনি সেই পর্যবেক্ষণে রাখতে পারেন। এই ধরনের নিজেরা মাসুয়ারা করে যার যেটা যোগ্যতা আছে, যার মধ্যে যেটা খুবই আছে, সেই খুবিকে কাজে লাগিয়ে আপনি দায়িত্ব বন্টন করতে পারেন। 3 নাম্বার হচ্ছে পর্যবেক্ষণ। পর্যবেক্ষণ বলতে আমি এখানে যেটা বোঝাতে চাচ্ছি, মানে ক্লাসের পর্যবেক্ষণকে আমি এখানে বোঝাতে চাচ্ছি। ধরে নিন সকাল থেকে নিয়ে হিসাব পর্যন্ত ক্লাস হচ্ছে, আর একজন মেম্বারকে দায়িত্ব দেওয়া আছে যে শিক্ষক মহাশয় কিভাবে পড়াচ্ছে বা বাচ্চারা কিভাবে পড়ছে সেই জিনিসটা লক্ষ্য রাখার জন্য। এবার অনেক সময় কি হয়, ধরে নিন যে শিক্ষক যেহেতু বেশি পড়ালেখা জানে, আর আমরা যারা পর্যবেক্ষণের মধ্যে দায়িত্বে আছি আমরা শিক্ষকের মতো অত জানি না, সেই জন্য এখানে আমার ভয় লাগতে পারে যে আমি শিক্ষকের কাছে গিয়ে কিভাবে দেখবো যে শিক্ষক কিভাবে পড়াচ্ছে না পড়াচ্ছে। আমি এখানে এটা বলতে চাচ্ছি, ধরে নিন অনেক সময় কি হয় যে শিক্ষকের সঙ্গে জোরের সময় কি আসরের সময় আপনি নামাজ পড়তে এলে সপ্তাহে একবার আপনি জিজ্ঞাসা করে নিলেন যে মহাশয় বাচ্চারা কেমন করছে। আর একটা পাতিমাতে একটা কথা আছে যে ময়দা নিজের দইতে বলছেন খাটা বলে না, টক বলে না, তাই না? তাই জন্য শিক্ষক কোনোদিন তার বাচ্চারা মানে ঠিকঠাক করছে না এটা কোনোদিন সে চাইবে না বাইরে কর্মীরা বা সদস্যরা কেউ জানো না। তাই জন্য আপনার একটা যেহেতু পর্যবেক্ষণের দায়িত্ব আছে, সেজন্য আপনাকে লক্ষ্য রাখতে হবে। কমসে কম এখানে বলতে চাচ্ছি যখন ক্লাস হচ্ছে আপনি পাশে এসে বসে থাকবেন, যেহেতু আপনি দায়িত্ব নিয়ে আছেন, পাশে এসে বসে থেকে আপনি কি বুঝতে পারবেন, এটা বুঝতে পারবেন যদি ক্লাসে 10টা বাচ্চা থাকে শিক্ষক মহাশয় সব 10জনই ঠিকঠাক পড়া নিচ্ছে কিনা, তাদের লেখা ঠিকঠাক দিচ্ছে কিনা, এটা কমসে কম আপনি জানতে পারবেন। এর জন্য আপনাকে বিরাট যোগ্যতা অর্জন করতে হবে। তাহলে বোঝাতে পেরেছি, মানে শুধু উপর থেকে জিজ্ঞেস করে নিলে হবে না, ফিল্ডে এসে দেখতে হবে যে বাচ্চারা পড়ছে কিনা, লেখা দিচ্ছে কিনা, সমস্ত বাচ্চা উপস্থিত হচ্ছে কিনা। যদি উপস্থিত না হয় তাদের মানে ঔষধ আছে কিভাবে উপস্থিত করা যায়। তাহলে পয়েন্টটা আমি এখানে শেষ করলাম। 4 নাম্বার হচ্ছে এলাকার সার্ভে। এলাকার সার্ভে ধরে নিয়ে আপনাদের এখানে 500 বাচ্চা আছে পুরো এলাকায়, কিন্তু দিনিয়াতে পড়ে মাত্র 200, তাহলে 300 বাচ্চা ধরে নিয়ে মাইনাস, মানে দিনিয়াতের সঙ্গে জড়িত না। তাই জন্য কর্মীদেরকে যারা দায়িত্ব নিয়েছে এলাকার শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাদেরকে প্রত্যেক বাড়ি বাড়ি যেতে হবে, গিয়ে খাতায় নোট করতে হবে যে বাচ্চাটা আপনার বাচ্চা দিনিয়াতে আসছে কিনা, যদি না আসে তাহলে কেন আসছে না। হতে পারে অর্থনৈতিক কারণ, হতে পারে তার ব্যাচের সঙ্গে ব্যাচ হাত পাচ্ছে না, সময় চেঞ্জের ব্যাপার আছে, অনেক রকম কারণ হতে পারে। ওই কারণগুলো আপনারা নিয়ে আসেন স্কুলে, মহল্লা থেকে তুলে নিয়ে এসে আপনারা একটা মিটিং করুন, করে কিভাবে সমাধান করা যায়, একটা সমস্যার সমাধানকে তুলে
যেহেতু প্রত্যেক জিনিস চালাতে গেলে একটা অনেকগুলো কর্মীর প্রয়োজন হয়, দু চারজন চালায় সম্ভব না। যত বাচ্চা বাড়বে তত শিক্ষক বাড়বে, যত শিক্ষক বাড়বে তত কর্মীর প্রয়োজন আছে। সেই জন্য আমাদের কর্মী বাড়াতে হবে। এবারে কর্মী বাড়াতে গেলে কি করতে হয়, কিছু কিছু টিপস বলি। কর্মী বাড়াতে গেলে আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোন কর্মী মানে এখানে একটা কথা বলতে চাচ্ছি যে নোট করুন যে জুম্মার সময় খতিব সাহেব ভালো বক্তব্য দিয়েছে, জুম্মার খুতবা দিয়েছে, দেওয়ার পরে দেখা যাচ্ছে আসল থেকে অনেকগুলো যুবক ছেলে বা অনেকগুলো যারা এর আগে নামাজ পড়তে আসতেন না তারা আসল থেকে নামাজে আসা শুরু করেছে। তাদেরকে আপনি লক্ষ্য রাখুন যে ছেলেটা নামাজ পড়ছে, এদের দ্বারা আরো কিভাবে নামাজে অ্যাক্টিভ করা যায়, নামাজে অ্যাক্টিভ করার পরে কিভাবে আমাদের দলের সঙ্গে যুক্ত করে তাদের কাজে নেওয়া যায়, এখানে আপনি লক্ষ্য রাখুন। এবারে কর্মীদের পড়াশোনা করা দরকার। এবারে এই পয়েন্টটা কেন দরকার বলছি, ধরে নিন আপনি যে কাজ করেন সেই কাজ সম্পর্কে মানে পর্যবেক্ষণ করেন, সেই কাজ সম্পর্কে যদি আপনার না জানা থাকে তাহলে কিন্তু আপনার আন্তরিকতা অতটা থাকবে না। ধরে নিন আমি মানে পাঞ্জাবির কারিগর মানে পাঞ্জাবির ওস্তাদ, যদি পাঞ্জাবি সেলাইটা ঠিকঠাক না করি জানি তাহলে আমি কিন্তু দর্জিদের ঠিকঠাক ভাবে বোঝাতে পারবো না বা দর্জিদের কামটা ঠিকঠাক ভাবে চেক করতে পারবো না। তাই জন্য যে যেখানে দায়িত্ব নেবে সেই দায়িত্ব অনুসারে তাকে কিছুটা মনে করা জরুরি। আর এখানে আমাদের মানে মুসলিম নর নারীকে আমাদের অর্জন করা যেটা মানে ইসলামিক কিছু ইলিম আছে যেগুলো অর্জন করতেই হবে আমাদের। সেই জন্য আমাদেরকে ধরে নিন যারা কোরআন জানে না তাদেরকে, তারা হয়তো বয়স অনেক বড় হয়ে গিয়েছে, তারা কিভাবে শরীর কোরআন মানে শিখে তার ব্যবস্থা করা দরকার। যখন তারা জানবে যে আলিফ উচ্চারণ করতে এতটা, বা উচ্চারণ করতে এতটা, এই ধরনের তাহলে অনেক উচ্চারণের ব্যাপার থেকে অনেক গানের ব্যাপার থেকে এই জিনিসগুলো যখন জানবে তাদের আরো উৎসাহিত হবে, তাদের কোরআনে তাহলে আরো কত কি শেখার আছে, তাই না? আমরা জানি না বলে আমরা এর থেকে পিছনে চলে যাই। এবার 7 নম্বর হচ্ছে মূল দায়িত্বশীলের কর্তব্য। এখানে মূল বলতে গেলে কোন সেক্রেটারি বা প্রেসিডেন্টের কথা আমি বলছি না, মূল বলতে গেলে মানে এই ধরনের এমন একজনের কথা বলছি, ধরে নিন আপনাদের এখানে একজন দায়িত্বশীল মেম্বার আছে যাকে আপনারাও সবাই চান আর তার দ্বারাই কাজও হবে। সে যদি আসে সামনে এগিয়ে আসে তার অনেক কাজ এগিয়ে নিয়ে যাওয়া যাবে তাকে সামনে রেখে। এই ধরনের একজনের কথা বলছি। এই ধরনের প্রত্যেক জায়গায় থাকে, তাকে লক্ষ্য রাখতে হবে যে মূল দায়িত্বে আছে যে কর্মীরা কমে যায় সেদিকে নজর রাখতে হবে। তার কারণ হচ্ছে মানে মানুষের জীবন কচু পাতার সঙ্গে অনেক উদাহরণ দেয়, যে ধরনের দিলেই পড়ে যায় এমন ধরনের মানুষের জীবন এই ধরনের হয়ে গিয়েছে। হয়তো কিছুদিন জোশের সাথে কাজ করছে আর তার পর থেকে আর আসছে কাজেই দেখা যাচ্ছে না। এই জিনিসগুলো যে মূল দায়িত্বে আছে তাকে সবসময় ফলো করতে হবে যে যাতে করে কর্মীগুলোকে ধরে রাখা যায়। এবারে এই কর্মী ধরে রাখার জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি অনুষ্ঠান করতে পারে। যেহেতু সমাজে এই ধরনের আছে যে 31 নাইট লোক মানায়, 25শে ডিসেম্বর মানায়, আর অনেক কিছু লোক মানায়, নাচ গান ড্যান্স ইত্যাদি হয় সমাজে। কিন্তু আমাদের আরাম কিছু জিনিস আছে, ধরুন আপনি ইসলামকে ট্যুর করতে পারেন, ছোট খাওয়া দাওয়া অনুষ্ঠান করতে পারেন। এই ধরনের করে কর্মীদের কি করতে হবে, আমাদের রাখতে হবে যাতে করে তারা অন্য জায়গায় ছিটকে না চলে যায়। এবার আমার হচ্ছে একটা কথা ভাবতে হবে, যদিও দুনিয়াবি কোনো মত আমার বিপক্ষে যাবে না কেন, হ্যাঁ শরীয়তে কোনো বিষয় কম্প্রোমাইজ করার ব্যাপার থাকে তাহলে যোগ্য আমাদের সঙ্গে মতামত করে পদক্ষেপ নিতে হবে। এই দুটো বিষয় কিন্তু রাখতে ধরে একটা জায়গায় আপনার বিদিকে বসেছে, আলোচনায় বসেছে, কিন্তু আপনি বলছেন যে এই মসজিদের এসিটা 1.5 টনে লাগানো হলো, কিন্তু সবাই মশলা করছে যে 2 টনের এসি লাগলে ভালো হবে, মসজিদের পক্ষে ভালো। কিন্তু এমন অবস্থায় আপনি
যদি আপনার মতামত যদি আপনার মতামত সত্যি ভালো হয় আর আপনার বিপক্ষে কাজ হয় তাহলে আপনি লক্ষ্য করুন, মানে আপনি সফল করুন। সফলের মধ্যে কি আছে? সাকসেস আছে, কামিয়াব আছে। পরে গিয়ে দেখবেন যে কমিটির আপনার মনে না নেওয়ার ফলে কিন্তু কমিটিটাই ঠকে গেছে। পরে দেখবেন যদি আপনার মতামত সঠিক হয় তাহলে একদিন হয়তো আপনার ওই 2 টনের বেশি হয়তো মসজিদে লেগে গিয়েছে। আর যদি শরীয়তের ব্যাপারে আমাদের কম্প্রোমাইজের ব্যাপার হয় তাহলে যেহেতু আমরা তো অনেক কম জ্ঞান, তাহলে আমরা ভালো আলেমের সঙ্গে যারা এই বিষয়ে ভালো জানে তাদের সঙ্গে মতামত নিয়ে এগোনা ভালো। আর এতটা এই জন্য জরুরি, একটা দেওয়ালের ইট যখন একা থাকে তার কোনো গুরুত্ব থাকে না। যখন দেওয়াল গেট গেছে তখন বিল্ডিং এর পর বিল্ডিং উঠে খাওয়া হয়। একটা গোলাপ যখন একা থাকে তখন তার অতটা গুরুত্ব থাকে না। যখন এক জায়গায় করা হয় তাহলে একটা গোলাপের তোলা হয়। একটা মূর্তি যখন একা থাকে তখন তার গুরুত্ব থাকে না। যখন অনেক এক জায়গায় করে করা হয় তখন তাকে মানুষ করে পরিদর্শন করে তার একটা গুরুত্ব থাকে। তাই জন্য আমাদের একতা থাকা জরুরি। যদি বা আমাদের মতের বিরুদ্ধে যায় তারপরেও আমরা চেষ্টা করবো একতাবদ্ধভাবে কিভাবে আমাদের কমিটিকে মানে মজবুত করা যায়, কিভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করবো। আমার তফিক আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।